আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রতিষ্ঠানকে, ধন্যবাদ সরকারকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই পাঠদান এর সুযোগ করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে ডিগ্রি প্রথম বর্ষের প্রথম অধ্যায়, অর্থাৎ আমার যে সাবজেক্ট পড়াই, বাজারজাতকরণ নীতিমালা প্রথম অধ্যায় বাজারজাতকরণ অনুধাবন, অর্থাৎ বাজারজাতকরণ কী এবং এর সাথে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বৃন্দ, তোমাদের আশা করছি তোমরা আমাদের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের রুটিন সম্পর্কে জানো। আজকে আমার একটি ক্লাস ডিগ্রি পাস করছে প্রথম বর্ষে, ঠিক 12টা থেকে শুরু, যা 45 মিনিট পর্যন্ত চলবে। ধন্যবাদ। তো প্রথমেই আমি বাজারজাতকরণের সংজ্ঞা নিয়ে আলোচনা করব, যেটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বিষয়টা আমার সাবজেক্ট, তার সংজ্ঞাটা কি। আমরা মার্কেটিং বলতে অনেকেই বুঝি পরিবারের পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে, যে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসা। আসলে এটা বাজারজাতকরণ নয়। এটা তোমরা অনেকেই জানো, এখন এই শব্দটি প্রায় সবার মুখে মুখেই, কিন্তু বিষয়টা মার্কেটিং নয়, সেটা হবে শপিং। তো এরকমই আসলে সত্যিকার অর্থে বাজারজাতকরণ সত্যি ব্যাপক। আমাদের পৃথিবীর প্রতিটা নাগরিকের চাহিদা আছে। সে যেই হোক না কেন, সে যদি কাজ করতে নাও পারে, তার হয়ে তার কোনো অভিভাবক কেনাকাটা করবে, এবং সেই কোনো একটা, অর্থাৎ দুটো পক্ষ, একটা পক্ষ পণ্য বিক্রি করবে, আরেকটি পক্ষ পণ্য ক্রয় করবে। বাজারজাতকরণের কাজ হচ্ছে এই দুটি পক্ষকে মিলিয়ে দেওয়া, এবং খুব সফলভাবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই চেষ্টা করব বাজারজাতকরণ এর সংজ্ঞা নিয়ে বিখ্যাত লেখক ফিলিপ কটলার এবং তার সাথে তার কলিগ গ্যারি আর্মস্ট্রং, আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক। তাদের অনেক বই পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বেশ সুনাম কুড়িয়েছে, রেফার করা হয় সেই বইগুলিকে। প্রিন্সিপালস অফ মার্কেটিং বাই ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং। সেই বিখ্যাত লেখকের সংজ্ঞা আমি এখানে আমার ছোট্ট একটি বোর্ডে, হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। আমি নিশ্চয়ই আলোচনা করেছিলাম তোমাদের শুরুতে, এই করোনা ক্রাইসিসের শুরুতে যে ক্লাসগুলো হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি, আমি কিছুটা অধ্যায় পড়িয়েছিলাম। যাক, এখন তোমাদের রিভাইজও কাজে লাগবে। সংজ্ঞাটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এবং এই ইংরেজি সংজ্ঞাটি খুব স্ট্যান্ডার্ড, তোমরা প্রত্যেকেই এই সংজ্ঞাটি তোমাদের পরীক্ষার জন্য এবং জীবনের জন্য, কোনো চাকরির ইন্টারভিউতে এই সংজ্ঞাটি খুব তোমার কাজে লাগবে। তো শিক্ষার্থীরা, আমি সংজ্ঞাটি পড়ছি। বাজারজাতকরণ বলতে কি বোঝায়, এর সংজ্ঞায় ইংরেজিতে ফিলিপ কটলার বলেছেন, মার্কেটিং ইজ দ্য প্রসেস by which companies create value for customer and build strong customer relationships in order to capture value from customer in return. অর্থাৎ বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে। তো এখানে প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করেছো বাজারজাতকরণের সংজ্ঞার মধ্যে যে বলা হচ্ছে এটা একটা প্রক্রিয়া। সত্যিকার অর্থে পৃথিবীর প্রতিটি প্রতিষ্ঠান একটা বিশেষ সিস্টেম, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চালিত হয়। ধরো একটা শিক্ষা প্রতিষ্ঠান, নিশ্চয় একটা প্রক্রিয়া আছে, সেখানে ভর্তির প্রক্রিয়া আছে, পাঠদানের প্রক্রিয়া আছে, ঠিক না? তোমার পরীক্ষার প্রক্রিয়া পদ্ধতি অনেকটা একই। তো বাজারজাতকরণও একটা প্রক্রিয়া, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই পণ্যটি তৈরি হয় এবং মানুষের চাহিদা পূরণ করার জন্য সে বিভিন্ন
স্টেপগুলো পার করে তার হাতে পৌঁছে দেয়। শিক্ষার্থীবৃন্দ, তো তার মানে হচ্ছে মার্কেটিং ইজ দ্য প্রসেস, অর্থাৎ বাজারকরণ একটি প্রক্রিয়া, যার দ্বারা, যেই প্রক্রিয়া দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। আসলে পণ্য সৃষ্টি করা মানে হচ্ছে, আমরা বলতে পারি পণ্য সৃষ্টি করে। দেখো কটলার সাহেব বলেছেন এখানে ভ্যালু সৃষ্টি করে। ভ্যালু ভেরি ইম্পর্টেন্ট। ভ্যালুটা হচ্ছে, অর্থাৎ আমি 10 টাকার পণ্য কিনলাম, আমি 10 টাকার পণ্যই যেন আমার স্যাটিসফ্যাকশনকে ঠিক রাখে। অর্থাৎ মনে না হয় যে আমি 10 টাকার পণ্য কিনে, যেন আমার মনে না হয় যে আমি এটি 5 টাকার পণ্য কিনেছি। যদিও আমাদের প্রায় এই জিনিসটি ভাবিত করে, চিন্তিত করে। কিন্তু মার্কেটিং এর একটা বিষয় হচ্ছে তোমাকে স্যাটিসফাই, তোমাদেরকে বা কাস্টমারদেরকে, আলটিমেটলি মানুষ যারা ক্রেতা ভোক্তা, তাদেরকে তৃপ্ত করা। এই তৃপ্ত করার বিষয়টা হচ্ছে ভ্যালু সৃষ্টি করা। অর্থাৎ আমি যাই কিনে, ফ্রুট যদি কিনি, অর্থাৎ যে দাম দিয়ে কিনবো সেই দামের যে একটা তৃপ্তি, সেটা যেন আমি পাই, সেটাই হচ্ছে ভ্যালু। সেটা হতে পারে বই, কোনো লেখকের লেখা, ঠিক না, বাজার করার মাছ, তরি তরকারি। অর্থাৎ আমি দেখলাম যে আমি একটা মাছ দরদাম করতে যেয়ে আমি খুব কম দামে কিনলাম, কিন্তু বাসায় এসে দেখলাম মাছটা খুব ভালো নয়, নিম্নমানের, কিন্তু আমি দামটা সামান্য হয়তো কমিয়েছি দরদাম করে, কিন্তু সেই ক্ষেত্রে আমি খুব একটা তৃপ্ত না। এই জিনিসটা ভ্যালু এখানে থাকে না, এই বিষয়টা, ভ্যালুটা স্ট্যান্ডার্ড থাকে না। তো কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং বিনিময়, নিশ্চয়ই পৃথিবীতে বিনিময় ছাড়া কোনো কিছু চলতে পারে না, গিভ অ্যান্ড টেক, হতেও পারে না। এই যে আমরা এত বিজ্ঞাপন দেখি, সেই বিজ্ঞাপন অর্থাৎ আমাকে একটা কমিউনিকেশন, আমার পণ্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে, সেখানে একটা খরচ আছে। তো সেই পণ্যের সাথে সেই দরটাও, সেই বিজ্ঞাপনের খরচটাও যোগ হয়। ফলে অনেক সময় আমাদের মনে হতে পারে যে পণ্যটার দাম বোধহয় বেশি হয়ে গেল। হ্যাঁ, হতেই পারে, পরে এই বিষয়ে আলোচনা করবো। তার মানে বিনিময় ছাড়া, তোমাকে একটা পণ্য বিনিময় ছাড়া হয় না। সেখানে পণ্য কিনবো, আমি কিছু বিনিময় দেবো, সেটা হতে পারে টাকা, হতে পারে পণ্য, অর্থাৎ বার্টার সিস্টেম, আগের দিনে যেটা হতো, পণ্যের বিনিময়ে পণ্য। তো এই বিনিময়টা থাকতে হবে। অর্থাৎ সংখ্যার মধ্যে বলা হচ্ছে ভ্যালু সৃষ্টি করবে, বিনিময় করবে, এবং ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের জন্য, অর্থাৎ ক্রেতা যে ওই যে পণ্যটা পেল, যে ভ্যালু, সেই ভ্যালুটা যেন পায়। অর্থাৎ 10 টাকা দিয়ে যদি পণ্যটা কিনে, ক্রেতা যেন ইচ্ছুক থাকে 10 টাকা দেওয়ার জন্য। সেই সাথে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা। শক্তি, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইদানিং সামাজিক বাজারকরণের একটা বেশ মতবাদ, যেটা বলা হয় সামাজিক বাজারকরণ মতবাদ, অর্থাৎ সমাজের জন্য কিছু করা। সেই ক্ষেত্রে অর্থাৎ আমি মুনাফাই করবো না, তার কিছু অংশ সমাজের জন্য করবো, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সামাজিক বাজারকরণ মতবাদে। তো শক্তিশালী ক্রেতা সম্পর্ক, সেটা হচ্ছে, এটা অর্থাৎ দীর্ঘস্থায়ী সম্পর্ক। সেই কারণেই বিজ্ঞাপনটা আমাদের বেশি প্রচার মাধ্যমগুলোতে দেখতে পাই। অর্থাৎ তুমি আমার পণ্যের সম্পর্কে জানো, এবং আমার সেবা গ্রহণ করো, আমার পণ্যটি কেনো, এই যে যে তাগাদা, এটা সম্পর্ক সৃষ্টি করার জন্য আমরা প্রায় খেয়াল করি। তো শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করেছো কিনা যে মোবাইল ফোনের SMS বক্সে আমরা প্রচুর SMS পাই। বিষয়টা হচ্ছে তারা যোগাযোগ করে, অর্থাৎ সম্পর্ক সৃষ্টি করে। দেখো, তোমার জন্য এই সপ্তাহে এত টাকা দিলে এই ডেটা সুবিধাটা পাবে। তো এবং এখানে কম্পিটিশন আছে, বিভিন্ন কোম্পানিগুলো আছে। ফলে আমি ক্রেতা হিসাবে যখন দেখব যে যে প্রতিষ্ঠানটি আমাকে তুলনামূলক মূল্যে, অর্থাৎ ওই যে ভ্যালুতে আমাকে, আমি যেন সেই ভ্যালুতে আমি সেবাটা পাই বা পণ্যটা পাই। এখন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাও টাফ। যেমন গ্রামীণ ফোনের শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করার ক্ষেত্রে তাদের বলা হয় যে, অর্থাৎ মার্কেট লিডার, অর্থাৎ ওই পণ্যের
যে মার্কেট শেয়ারটা কতখানি, অর্থাৎ বাজারে তার ক্রেতার পার্সেন্টেজটা কতখানি। দেখা যাচ্ছে যে ধরো গ্রামীণ ফোনের ক্ষেত্রে বেশ হাই। আমরা জানি প্রায় গ্রামীণ ফোন বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর প্রায় 60% কভার করে রেখেছে, 60-70%, 30% বা এরকম অন্যান্য কোম্পানিগুলো। এবং আমরা দেখি যে খুব আমাদের টেলিটক যে সেবা দানকারী প্রতিষ্ঠান মুঠোফোনের ক্ষেত্রে বা ডাটার ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে আছে, তাদের ক্রেতার সংখ্যা কম, অর্থাৎ তারা শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করতে অতটা সফল হয়নি। নিশ্চয়ই কারণ আছে, পরে কোনো এক সময় আলোচনা করব। এই প্রতিষ্ঠানের প্রতিযোগিতার বিষয়ে যখন আলোচনা হবে তখন সেখানে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তো এখানে অনেক সংজ্ঞার বিষয়গুলো আছে, বিখ্যাত লেখকদের সংজ্ঞা। অর্থাৎ বাজারজাতকরণ হচ্ছে উৎপাদনকারক কাছ থেকে পণ্যটি চূড়ান্ত যে ক্রেতা বা ভোক্তা, যে আলটিমেট ক্রেতা যে ব্যবহার করবে, ভোগ করবে, তার কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে বাজারজাতকরণ। অর্থাৎ এই আরো কয়েকটা সংজ্ঞা যদি আমি দেখি, যেমন ক্লার্ক এবং ক্লার্কের মতে, মার্কেটিং কনসিস্ট অফ দোজ এফোর্টস হুইচ এফেক্ট ট্রান্সফার in the ownership of goods and services and care for their physical distribution. অর্থাৎ বাজারজাতকরণ সেই সব প্রচেষ্টা নিয়ে গঠিত, অর্থাৎ অনেকগুলো তারা চেষ্টা চালায়, যেমন বিজ্ঞাপন, প্রমোশনটা বিজ্ঞাপনের মধ্যে, তারপরে বন্টন, তারপরে হচ্ছে পণ্যের ডেভেলপমেন্টের জন্য প্রোডাক্টকে মডিফাই করা, মিশ্রণ, অর্থাৎ প্রোডাক্ট মিক্সের ব্যাপারগুলো আছে গঠিত। অর্থাৎ বাজারজাতকরণ সেই সব প্রচেষ্টা নিয়ে গঠিত যা পণ্য সেবার মালিকানা হস্তান্তর ও তাদের বস্তুগত বন্টনের যত্নকে প্রভাবিত করে। বিষয়টা হচ্ছে যাতে ক্রেতারা ভালো পণ্য, ভালো সেবা পান। আলোচনা সংজ্ঞার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাকার্থির সংজ্ঞার বাংলা করলে দাঁড়ায় ভোক্তাদের সর্বাধিক সন্তুষ্টি। এই যে সন্তুষ্টি কথাটা ম্যাকার্থি এখানে জোর দিয়েছেন, সন্তুষ্টি। আমরা লক্ষ্য করি প্রায় বাজারজাতকরণের ক্ষেত্রে, প্রোডাক্টের আমরা কেনার ক্ষেত্রে লক্ষ্য করি যে আমরা সন্তুষ্ট না, স্যাটিসফাইড না। আমি একটা টিভি সেট কিনলাম, কিন্তু রেজুলেশনটা, কালারটা, তার সাউন্ড সিস্টেমটা অতটা ভালো নয়। অর্থাৎ আমি যে মূল্য দিয়ে কিনলাম, প্রাইস দিয়ে কিনলাম, তার সাথে আমি স্যাটিসফাইড না, এটা অসন্তুষ্টি। অর্থাৎ পণ্য ক্রয়ের ক্ষেত্রে তার এই দুটো জিনিস থাকলো। এখানে প্রায় আমরা দেখি সন্তুষ্ট নিয়ে আলোচনা করা হয়, কিন্তু মার্কেটিংয়ে অসন্তুষ্টিও থাকা উচিত। ক্রেতারা অনেক সময় অসন্তুষ্ট হয়, উচিত না। সে যে মূল্যটা দিবে তার বিনিময়ে নিশ্চয়ই সে আশা করে সেই মান, অথবা তার চেয়ে সেই খরচের চেয়ে যে প্রাইসটা দিল তার চেয়ে ভালো লাগার বিষয়টা, অর্থাৎ সে যা দিল তার চেয়ে বেশি পাওয়া, সেটাই হচ্ছে সন্তুষ্ট। আর সে যা খরচ করলো, মানে দিল প্রতিষ্ঠানকে, প্রিয় শিক্ষার্থীরা একটু অপেক্ষা করো, আমি আলোর ব্যবস্থা করছি। দুঃখিত সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য। তো সংজ্ঞার ক্ষেত্রে দেখো, সন্তুষ্টি ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অসন্তুষ্ট হচ্ছে কি, আমি যে দাম দিয়ে পণ্যটি কিনবো সেই মানের যদি আমি পণ্যটি না পাই, সেটাই হচ্ছে অসন্তুষ্টি। তো সংজ্ঞার আলোচনা পরিপ্রেক্ষিতে একটা উপসংহারে আসা যায় বা আলোচনা আসা যায়
যে বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। অর্থাৎ এটা একটা সামাজিক, আমরা সমাজবদ্ধ প্রাণী, আমরা সমাজে থাকতে, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি, সেই জন্যই সামাজিক। আর এটা একটা ম্যানেজারিয়াল প্রসেস, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, এটা একটা সিস্টেমেটিক। অর্থাৎ এই সংজ্ঞার মধ্যেই আমরা এগুলো পাচ্ছি, একটা সিস্টেমেটিক প্রসেস। দুই হচ্ছে বাজারজাতকরণে পণ্য ও ভ্যালু সৃষ্টি ও বিনিময় করে। অর্থাৎ মার্কেটিং এর অন্যতম কাজ হচ্ছে পণ্য ও ভ্যালু সৃষ্টি করা। অর্থাৎ পণ্যটাই হচ্ছে বাজারজাতকরণ প্রতিষ্ঠানের মূল কাজ। যেমন বোয়িং কোম্পানি বিমান তৈরি করছে, কোকাকোলা কোম্পানি পানীয়, ইউনিলিভার প্রতিষ্ঠানটি সাবান ইত্যাদি তৈরি করতেছে, নাইকি, অ্যাডিডাস এগুলো জুতো, বিখ্যাত ব্র্যান্ড অবশ্য। তো এটা হচ্ছে পণ্য, এবং সেই সাথে পণ্যের যে স্ট্যান্ডার্ডটা বানায় তার সাথে বিনিময়, অর্থাৎ সেই পণ্যের বিনিময়, অর্থাৎ মূল্যটা, এটা তৈরি করছে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে এর মাধ্যমে ভোক্তারা প্রয়োজন ও অভাব মেটাতে পারে। ডেফিনেটলি আমরা জাগতিক যত চাহিদা অভাব পূরণ করে থাকি পণ্য ক্রয়ের মাধ্যমে, সেটা হতে পারে ভোগ্য পণ্য, শিল্প পণ্য, অনেক ধরনের লোভনীয় পণ্য আছে, অযাচিত পণ্য আছে। পণ্যটা আমাদের জীবনের এই ভোগবাদী বস্তুবাদী বিশ্বে এটা খুবই ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাজারজাতকরণ পণ্য ও সেবা উৎপাদকের কাছ থেকে ভোক্তার নিকট প্রবাহিত করে। অর্থাৎ পণ্য তৈরি করলেই হবে না, প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে উৎপাদন করলেই হবে না, বা ওয়্যার হাউসে রেখে দিলেই হবে না, তা যেন ভোক্তার হাতে হাতে পৌঁছে দেয়। সেই জন্যই পৃথিবীটার প্রতিটা দিন যে ক্ষিপ্রতা, গতিময়তা, সবকিছুই যেন মার্কেটিং এর জন্য, পণ্য বা সেবা হস্তান্তরের জন্য। তুমি লক্ষ্য করবে সকালটা হচ্ছে পৃথিবীর যত কিছুই আছে তা যেন, যেমন একজন শিক্ষক ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে ক্লাসে চলে যাবে পাঠদান করার জন্য, অর্থাৎ সে পাঠদান, শিক্ষা বিপণনের সাথে জড়িত। একজন ডাক্তার চিকিৎসা বিপণনের সাথে জড়িত। সেরকম একজন ভোগ্য পণ্য, নিত্য নৈমিত্তিক পণ্য বিক্রি করার জন্য, শাকসবজি বিক্রি করার জন্য সে একজন উৎপাদনকারী অনেক দূর থেকে ঢাকায় কারণ বাজারে আসবে, সেই পণ্যটা যেন, তার উৎপাদিত পণ্যটা যেন ক্রেতার হাতে পৌঁছে যায়। অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছে দেওয়াটাই অন্যতম একটা বাজারজাতকরণের কাজ। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারলে বাজারজাতকরণ আসলে একটা বিশাল বিষয় এবং খুবই আকর্ষণীয়। আমরা যখন টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখি, তার মাঝখানে বিজ্ঞাপন দেখি, তখন কিছুটা বিরক্ত হয়ে পড়ে, কিন্তু তার অর্থ এই নয় যে এর কোনো গুরুত্ব নেই, নিশ্চয়ই গুরুত্ব আছে। অর্থাৎ পণ্য সম্পর্কে জানানো, যদি তোমাদের অনেকের মধ্যে একজন ক্রেতার পছন্দ হয়, তাহলে সেই পণ্যটি তার কেনার জন্য সে ধাবিত, অনুপ্রাণিত হবে সেই বিজ্ঞাপনটি দেখে, এবং সে কিনবে এসে। এই হচ্ছে মূল বিষয়। তো ধন্যবাদ। আমার আজকে আরেকটি বিষয় দেখো, যেটা মার্কেটিং এর অনুধাবন করার ক্ষেত্রে বেশ আলোচনার বিষয়। দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে বাজারজাতকরণের বৈশিষ্ট্য। আমরা কি থাকলে বুঝবো যে এটা বাজারজাতকরণ, অর্থাৎ মার্কেটিং এর ওই সংজ্ঞার মধ্যে এই বিষয়গুলি আছে। কিন্তু তোমরা লক্ষ্য করবে বাজারজাতকরণের বৈশিষ্ট্য
অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক প্রক্রিয়া, যা সংজ্ঞার মধ্যে আলোচনা করা হয়েছে। অর্থাৎ বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া। বাজারজাতকরণ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের জন্য, ধনী গরিব উচ্চবিত্ত মধ্যবিত্ত দের জন্য পণ্য তৈরি করে। অর্থাৎ এখানে সবার সন্তুষ্টি দেওয়ার জন্য বাজারজাতকারী প্রতিষ্ঠান চেষ্টা চালায়। আমরা অনেক ক্ষেত্রে দেখছি বিখ্যাত ব্র্যান্ড খুব ছোট প্যাকেটে, মিনি ব্যাগ যেটাকে বলা হয়, তৈরি করে বিপণন করার জন্য। অর্থাৎ সমাজে বসবাসরত প্রতিটা নাগরিকে যেন সেই পণ্যটা পেতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা হচ্ছে অর্থনৈতিক প্রক্রিয়া। ওই যে অর্থাৎ বিনিময়, এটা একটা অর্থনৈতিক প্রক্রিয়া। এই অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যে বাজারজাতকরণ 4 ধরনের উপযোগ সৃষ্টি করে। একটা স্থানগত, দ্বিতীয় সময়গত, তৃতীয় হচ্ছে সত্যগত। তিনটা উপযোগ সে মিট করে থাকে। একটা হচ্ছে স্থান, দ্বিতীয়টা সময় এবং তৃতীয়টা হচ্ছে সত্যগত। আমি আলোচনা করলে একটু সামান্য বিষয়ে বলবো। স্থান হচ্ছে যে অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, স্থান মানে যেখানকার পণ্য আমরা যেখানে বসবাস করি সেই স্থানে হয়তো পাওয়া যায় না, এটা অন্য স্থানে পাওয়া যায়। যেমন ধরা যাক রাজশাহীর আম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম খুবই সুস্বাদু, যা ঢাকাতে বসবাসকারী বাসিন্দাদের চাহিদা পূরণ করে। এটাই হচ্ছে স্থানগত, অর্থাৎ যে স্থানের পণ্য খুবই ভালো তা অন্য স্থানে বিপণন করার মাধ্যমে ভোক্তার সন্তুষ্টি, চাহিদা পূরণ করে এই অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটা স্থানগত উপযোগ উপশম করে থাকে। দ্বিতীয়টা হচ্ছে সময়। আমরা অনেক সময় প্রিজার্ভ কথাটা শুনে থাকি, ঠিক না? সংরক্ষণ। আমরা শীতের সময়ের যে ফসলগুলো সেই বা ফলগুলো, সেগুলো ইচ্ছে করলে সংরক্ষণ করতে পারি, যা অন্য সময়ে আমরা সেগুলো ভোগ করতে পারি, ব্যবহার করতে পারি। যেমন আমের জুস করে আমরা ইচ্ছা করলে শীতের সময় খেতে পারি, অথবা সোয়েটার যদি আমি তৈরি করি, শীতে গ্রীষ্মে তৈরি করলাম, শীতকালে ব্যবহার করতে পারি, ইত্যাদি। আর সত্যগত হচ্ছে মার্কেটিং এর একটা আসলে খুব অন্যতম। সত্যগত হচ্ছে মালিকানা। আমি টাকা দিলাম, টাকা বা মূল্য দেওয়ার বিনিময়ে যে পণ্যটা পেলাম বা সেবাটা পেলাম, সেটা আমার মালিকানা। অর্থাৎ এই সত্যগত সত্য হস্তান্তর, সত্যগত উপযোগ মিট আপ করাটাই হচ্ছে অর্থনৈতিক প্রক্রিয়ার অন্যতম একটি কাজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবস্থাপকীয়, ম্যানেজারিয়াল প্রসেস, যেটা সংজ্ঞার মধ্যে আছে ফিলিপ কটলারের ভাষায়। মার্কেটিং ইজ এ ম্যানেজারিয়াল প্রসেস, তো ভালো বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ম্যানেজারিয়াল প্রসেসগুলি খুবই ভালো। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো খুবই সাকসেসফুল, কারণ তাদের ম্যানেজারিয়াল প্রসেসগুলো, ব্যবস্থাপকীয় সিস্টেমগুলি খুবই ভালো। সেখানকার প্রমোশন সিস্টেমটা খুবই কম্পারেটিভ। ফলে তাদের যে পরিকল্পনা থাকে, সংগঠন থাকে, তাদের যে বিন্যাস, কর্মচারী কর্মকর্তা, তাদের যে মোটিভেশন, অর্থাৎ যে ভালো করবে তার বেতন বাড়বে, এই বিষয়গুলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করে বাস্তবায়ন করে। এবং তাদের যে কন্ট্রোলিং, সেখানে পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের ক্ষেত্রে অনেক ধরনের নিয়ন্ত্রণ করতে হয়। যেখানে সেই নিয়ন্ত্রণের মধ্যে যে স্তরে কোনো সমস্যার সাথে সাথে সেটাকে মিট আপ করে সলভ করে ফেলে, যেটা আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমরা এই কোভিড ক্রাইসিসে বুঝতে পারলাম
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে এই যে ম্যানেজারিয়াল প্রসেসগুলি কি ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম পাওয়ার শুধু শক্তিশালী হলে হবে না, আমাদের প্রাইম মিনিস্টার অত্যন্ত নিবেদিত, কিন্তু দেখা যাচ্ছে যে তার অধীনে যারা আছে তারা যে কাজটি করার কথা ঠিক যে সময় করার কথা সেটি তারা পারছে না। হয়তো অনেক দিনের রং প্র্যাকটিসের কারণে সেটাকে আমাদের দূর করতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ব্রিটিশ আমেরিকান টোবাকোর ক্ষেত্রে, গ্লাক্সোস্মিথ অ্যান্ড ক্লাইনের ক্ষেত্রে বা লিন্ডার বিডির ক্ষেত্রে তাদের কখনো এরকমটি হয়নি। আর অন্যান্য বিখ্যাত প্রতিষ্ঠান যেমন ধরা যাক গুগলের কথা, গুগলের যে প্রধান তিনি পোশাক নিয়ে কখনো তার কর্মচারীকে বলেননি যে তুমি এই পোশাকে আমার প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। 3/4 নিয়ে তাদের প্রতিষ্ঠানে অনেক এক্সিকিউটিভ কাজ করে যাচ্ছেন। অর্থাৎ গুগলের প্রধানের কথা হচ্ছে যে তোমার কাছ থেকে আমি কাজটাই চাই, তোমার লেবাস না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল। তো আমাদের অনেক সামাজিক বিষয় আছে, কালচারাল ভ্যালুজ ব্যাপারগুলো আছে, আমাদেরকে সেগুলো মেনটেন করতে হবে। সেটা আমাদের দেশে কোনো শিক্ষক 3/4 পরে বিশ্ববিদ্যালয়ে পাঠদান করলে সেটা অত্যন্তই বিষয়গুলো হাস্যকর হতে হবে আমাদের কালচার অনুযায়ী। তো ব্যবস্থাপকীয় প্রক্রিয়াটা সত্যি এই মার্কেটিং এর এই বিষয়গুলো যখন আমরা দেখি তখন মনে হয় যে এগুলো সত্যি ইমপ্লিমেন্ট হওয়া উচিত। 4 নম্বর হচ্ছে যে বৈশিষ্ট্য মার্কেটিং এর, সেটা হচ্ছে ভোক্তামুখিতা, অর্থাৎ কনজিউমার ওরিয়েন্টেশন। হোয়াটএভার ইউ ক্রিয়েট, যা কিছুই সৃষ্টি করা হোক না কেন তাই বিপণনযোগ্য, তাই ক্রেতার কাছে যাওয়ার যোগ্য, অর্থাৎ ক্রেতা ডিজার্ভ করে এবং ক্রেতা তার চাহিদা পূরণ করতে চায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কল্পনা করতে পারবে না এখন একটা পণ্য পৃথিবীতে সাংঘাতিক ডিমান্ড, সেটা আমার চাই। যেমন কোভিড-19 ভ্যাকসিন আমরা অনেক দেখেছি, অনেক প্রতিষ্ঠান অনেক দৌড়দৌড়ি করে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, তারপর অ্যান্টিবায়োটিক সফল হয়নি। সাকসেসফুল যে রেজাল্ট সেটা কিন্তু হয়নি, এখনো হয়নি। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারা হয়তো কিছুদিনের মধ্যে, আমি যতটুকু প্রচার মাধ্যমে জানতে পারলাম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে ইউরোপের 4টি দেশের একটা কন্ট্রাক্ট হয়েছে ভ্যাকসিনের ক্ষেত্রে, যা আশাপ্রদ হতে পারে। সেই ভ্যাকসিন যদি বাংলাদেশে আসে আমাদের অনেক কাজে লাগবে শিক্ষার্থীবৃন্দ। অর্থাৎ এই যে ভোক্তামুখিতা, অর্থাৎ ক্রেতাদের জন্য, ক্রেতাই হচ্ছে, কারণ ক্রেতা তার পকেটের পয়সা খরচ করে পণ্যটি কিনবে এবং সেই পয়সার একটা অংশ তার মুনাফা হিসেবে তার প্রফিটের যোগ হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান ডিজার্ভ করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো ভোক্তামুখিতা, আমাদেরকে কাস্টমারকে রেসপেক্ট করতে হবে। আমরা যখন লক্ষ্য করি বিভিন্ন শোরুমে মার্কেটিং এক্সিকিউটিভরা স্যার ম্যাডাম বলে রেসপেক্ট করে। অর্থাৎ এখানে খুব ভালো লাগে যে একটা সাধারণ মানুষ অনেক সময় স্যার ম্যাডাম এর সম্বোধন পায় না, কিন্তু মার্কেটিং এর একটা পদ্ধতিগত কারণে একটা ক্রেতা শোরুমে প্রবেশ করা মাত্রই তাকে স্যার এবং ম্যাডাম বলা হয়, যেটা আমাকে বিস্মিত করে অনেক সময়। যাই হোক, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাজারকরণ বৈশিষ্ট্য, ক্রেতার সন্তুষ্টি, কাস্টমার স্যাটিসফ্যাকশন। ওই সঙ্গে আছে স্যাটিসফাই দ্য কাস্টমার। কাস্টমার স্যাটিসফ্যাকশন এমন একটা বিষয়, যদিও অসন্তুষ্টির কথা বইতে লেখা নাই, উচিত ছিল যে ক্রেতার সন্তুষ্টি ও অসন্তুষ্টি। আমি 100 টাকার পণ্য কিনে 100 টাকার সন্তুষ্টি পেলাম, অন্য একটা কাস্টমার হয়তো 100 টাকার পণ্য কিনে 100 টাকার সন্তুষ্টি নাও পেতে পারে। তার কাছে মনে হতে পারে এটা 90 টাকা, অর্থাৎ 10 টাকার অসন্তুষ্টি সে এক্সপ্রেস করতেই পারে। বিদেশে একটা বিষয় আছে, if you are not satisfied, you just refund your product, I will pay your money back। হবে, এই চর্চা নিশ্চয়ই হবে আমাদের দেশে। শিক্ষার্থীবৃন্দ, ক্রেতার সন্তুষ্টিটা বাজারজাতকরণে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে
মেনে চলা উচিত, কারণ তার কাছ থেকে তো আমি প্রাইস নিচ্ছি, ভ্যালু নিচ্ছি, তাকে কেন রেসপেক্ট করবো না? একটা কথা আছে মার্কেটিং এর ভাষায়, কাস্টমার ইজ দ্য কিং। একটা গল্প মনে পড়ে গেল, তখন ইংল্যান্ডে হয়তো সম্ভবত টনি ব্লেয়ার প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি ইংল্যান্ডের বিখ্যাত একটা রেস্টুরেন্টে গেলেন, কিন্তু সেই রেস্টুরেন্টের একটা শর্ত ছিল, আমাকে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে। আমার এখানে যদি আপনি সেবা গ্রহণ করতে আসেন, তাহলে আগে থেকেই দয়া করে বুকিং দিয়ে রাখবেন। টনি ব্লেয়ার সেটি করেননি। সেই কারণে একটা অন্যতম শক্তিশালী রাষ্ট্রের একটা সাধারণ রেস্টুরেন্ট টনি ব্লেয়ারের মতো কাস্টমারকে তার নির্দিষ্ট, অর্থাৎ যেখানে কাস্টমাররা বসে এবং খাদ্য গ্রহণ করে, সেই জায়গাটায় তিনি সুযোগটা পাননি। পরে তাকে বিবেচনা করা হয়েছিল নিশ্চয়ই অ্যাজ এ প্রাইম মিনিস্টার, রেস্টুরেন্টের বাইরে যে করিডোর, সম্ভবত এরকম একটা বিষয়। তো এটা সত্যি বিস্ময়কর। একটা উন্নত রাষ্ট্রের যে ব্যবস্থাপনা, সত্যি ভাবলে অবাক লাগে। নিশ্চয়ই তুমি গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে, এটা পত্রিকায় এসেছিল। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাজারজাতকরণের বৈশিষ্ট্য, কার্যাবলীর সমষ্টি। কতগুলো ফাংশন, অসংখ্য কাজ, মার্কেটিং এর অনেক কাজ। প্রথম কাজ হচ্ছে, আমি পণ্য তৈরি করতে গেলে কাঁচামাল লাগবে, তার মানে ক্রয় করা। মার্কেটিং নিজেই ক্রয় করে, প্রতিষ্ঠানগুলো নিজেই ক্রয় করে, তাকে কাঁচামাল কিনতে হয়। চূড়ান্ত পণ্য তৈরি করার জন্য তাকে কাঁচামাল কিনতে হয়। যেমন ধরো, তুমি পাউরুটি, তোমার চূড়ান্ত পণ্য পাউরুটি তৈরি করবে, তাহলে তোমার কাঁচামাল হচ্ছে গম, তাহলে তোমাকে কিনতে হবে। এটা একটা কাজ। এরকম অনেক কাজ, ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক ফাংশন। মার্কেটিং এর কার্যাবলী পড়ানোর সময় তোমাদেরকে আমরা এই ফাংশনের অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো আলোচনা করব। সুতরাং মার্কেটিং আসলে একটা বিষয় না, অনেকগুলো বিষয়, প্রতিটা স্তরে অনেক কাজ থাকে। ইভেন প্রি মার্কেটিং বলে একটা কনসেপ্ট আমাদের উন্নত বিশ্বে আছে, অর্থাৎ যে কোনো এখনো মার্কেটে আসেনি, সেটা নিয়ে ভাবনা, অর্থাৎ ক্রেতা কি এই পণ্যটা গ্রহণ করবে। যেমন আইফোনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করি, অর্থাৎ ফিউচার প্রোডাক্ট কি হবে, কোন ফিচারে হবে, কোন বৈশিষ্ট্য সম্পন্ন হবে, কোনটা ক্রেতাকে আকর্ষণ করবে এবং সেই পণ্যটা চাহিদার টপ লিস্টে থাকবে, সেটা একটা কাজ, প্রি মার্কেটিং ফাংশন, খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক বাজারজাতকরণ। আধুনিক বাজারজাতকরণ এর সাথে এটি খুব সম্পৃক্ত। সামাজিক বাজারজাতকরণ, সামাজিক দায়বদ্ধতা। আসলে একটি প্রতিষ্ঠান শুধু মুনাফাই করে যাবে তা হতে পারে না। অর্থাৎ প্রতিষ্ঠান মুনাফা করবে, সেই সাথে মুনাফার কিছু একটা অংশ জনগণের জন্য, যারা অসহায় তাদের জন্য ব্যয় করা, সেটাই সামাজিক, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ব। ঠিক না? শিক্ষার্থীরা ধরতে পেরেছ সামাজিক দায়বদ্ধতা? তুমি মুনাফাই করে যাচ্ছ, তুমি একজন মালিক, তোমার আন্ডারে 10,000 শ্রমিক, অর্থাৎ 10,000 শ্রমিকের ঘামের এবং তার কষ্টের অংশটা একটা মালিক অর্জন করছে, তার কিছুটা দায়িত্ব আছে সেই সমাজকে ডেভেলপ করা। আর সেটা সমাজের জন্যই ভালো। সমাজে যদি ভালো ক্রেতা শ্রেণী তৈরি করা না যায়, তাকে যদি স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উপরে না আনা যায়,
তাহলে সে ভালো ক্রেতা কি করে হবে? তোমার পণ্য কি করে, তোমাদের পণ্য মানে সেই প্রতিষ্ঠানের পণ্য কে কিনবে? সে তো সবাই যদি সাধারণ একেবারে প্রান্তিক নাগরিক হয়ে থাকে, সেটা ঠিক নয়। তো এই বিষয়টা আধুনিক পশ্চিমা বিশ্ব বেশ বিবেচনার সাথে দেখছে। যেমন ধরা যাক ডাচ বাংলা, আমাদের দেশে ডাচ বাংলা ঠোঁট কাটা শিশুদের, এই যে অনেক বাচ্চাদের ঠোঁট কাটা, তাদের ঠোঁট কাটা চিকিৎসাটা বিনা পয়সায় করে দিচ্ছে। আমরা ইদানিং টেলিভিশনের স্ক্রলে দেখতে পাই সিরাজগঞ্জের এনআই মেডিকেল কলেজের অনেক ভাল্ব, হৃৎপিণ্ডের ভাল্ব সংযোজন করে দিচ্ছে বিনামূল্যে। এটা অত্যন্ত ভালো একটা নিউজ। আর একটা নিউজ আমাকে অনুপ্রাণিত করেছে। আবুল খায়ের গ্রুপ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, এই যে করোনা ভাইরাসের ক্রাইসিসে ঠিক এই সময়টায় মানুষ অক্সিজেনের, যারা কোভিড-19 আক্রান্ত সিরিয়াস পেশেন্ট, যাদের অক্সিজেনের খুবই দরকার, আমাদের দেশে যে অক্সিজেন নিয়ে কিছু সংখ্যক বিক্রেতা অতি মুনাফায় অংশগ্রহণ করেছে, সেখানে আবুল খায়ের গ্রুপের এই অংশটা, এই সংবাদটা আমাকে অনুপ্রাণিত করেছে। যে সমস্ত মেডিকেল কলেজগুলো অক্সিজেন সংকটে পড়েছে, তারা যেন আবুল খায়ের গ্রুপকে জানানো হয়, তারা সিলিন্ডার রিফিল করে দিবে এবং অক্সিজেন সরবরাহ করবে, চেষ্টা করবে। এটা আমার খুব ভালো লেগেছে। এটাই হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, এটাই সামাজিক বাজারজাতকরণ। এটা কি আমাদের দেশের সব প্রতিষ্ঠান করে? আমি তো আমার এই জানা মতে দুই একটা প্রতিষ্ঠানকে আমি চিনি, যারা প্রায় আর কয়েকটা ব্যাংক আছে, তারা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন। ডাচ বাংলা স্কলারশিপ, শিক্ষাবৃত্তি আছে, ঠিক না? ভালো লাগে। অনেক ব্যাংকই আছে শিক্ষাবৃত্তি দিয়েছে, এটা ভালো, সবারই আসা উচিত। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গতিশীল প্রক্রিয়া। মার্কেটিং এ ভোক্তাদের চাহিদা, প্রয়োজন প্রতিনিয়তই পরিবর্তনশীল। একটা ক্রেতা যেন কিছুতেই সন্তুষ্ট নয়। যেমনটা লক্ষ্য করা গেছে, যে ক্রেতা কিছুদিন আগে যে মোবাইল সেট নিয়ে সন্তুষ্ট ছিল, বর্তমানে সেই ক্রেতা সেই মুঠোফোনটি নিয়ে সন্তুষ্ট নয়, কারণ সেখানে আধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন বিষয়গুলো নেই। তো সুতরাং এটি একটা গতিশীল প্রক্রিয়া, প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, প্রোডাক্টের প্রতিনিয়তই চেঞ্জ আসছে। আমরা মনে পড়ে যে আমাদের সমাজ ব্যবস্থায় খুব কম মানুষেরই কালার টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন ছিল। এখন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে, অনেকেরই ক্ষেত্রে এটা চলে আসছে। এটা একটা পরিবর্তন। তো এইটা একটা গতিশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাথে প্রতিষ্ঠানগুলো এগিয়ে চলছে। এখানে প্রতিনিয়ত নতুন নতুন পণ্যের উদ্ভাবন হচ্ছে। এটা একটা সত্যি মার্কেটিং কোম্পানিগুলো অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই চাহিদাকে পূরণ করার জন্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো তা অত্যন্ত চমৎকার। কল্পনা করো যে করোনা ভাইরাসের সময়, অর্থাৎ কোভিড-19 কারণে যখন লকডাউন হয়ে যায় দেশে, তখন ইন্টারনেট ভিত্তিক মার্কেটিং আমাদের দেশে যে পরিমাণ ছিল তার বহুগুণ, অর্থাৎ পার্সেন্টেজলি বলা যায় যে সেখানে দোকান বন্ধ থাকার কারণে ইন্টারনেটের অর্ডার আসে 400%-এরও বেশি। যেখানে আমেরিকায় Amazon.com ইন্টারনেট ভিত্তিক বাজারজাতকারী প্রতিষ্ঠান, বিপণনকারী প্রতিষ্ঠান, যেখানে সমস্ত প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করে, সেখানে Amazon.com
প্রচুর কর্মী নিয়োগ করে, যেহেতু ইন্টারনেট ভিত্তিক বিপণন বেড়ে যাওয়ার কারণে মানুষ ইন্টারনেটের মাধ্যমে ক্রয় করতে যাওয়ার কারণে। সুতরাং এটা একটা নতুন ধরনের ডাইমেনশন মার্কেটিং এবং খুব উজ্জ্বল ভবিষ্যৎ। বাজারজাতকরণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সংজ্ঞার মধ্যেই সেই বৈশিষ্ট্যের পয়েন্টগুলি আছে, এটা হচ্ছে আওতা। মার্কেটিং এর ব্যাপক আওতা, অনেক বিষয় নিয়ে সে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে পারে, অর্থাৎ সে বিজনেস মার্কেটিং করতে পারে। তো আওতার মধ্যে মূলত আমরা বইতে 10টি আওতার মেইন পয়েন্টগুলি পেয়ে থাকি, যেটা আলাদা প্রশ্নে আমি তোমাদেরকে বিস্তারিত পড়াবো। যে সংক্ষেপে বলতে গেলে যে মার্কেটিং এর প্রথম পয়েন্টটাই হচ্ছে মার্কেটিং। মার্কেটিং নিয়ে কাজ করে পণ্য, সেবা, অভিজ্ঞতা, ইভেন্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের ফাংশনের প্রোগ্রাম, ব্যক্তি, স্থান, সম্পত্তি, সংগঠন, তথ্য ও ধারণা। এই 10টি আওতা মার্কেটিং এর অন্যতম। তাছাড়াও অনেক বিষয় নিয়ে তার স্কোপটা আছে, মার্কেটিং করা যায়, বিজনেস অর্থাৎ পণ্য বা সেবা বিক্রি করা যায়, যা পরবর্তীতে বিস্তারিত বলবো। মার্কেটিং এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রয়োগমুখিতা। মার্কেটিং ইজ অপারেশনাল। আমরা শুধু প্রতিষ্ঠানের মধ্যেই আলোচনা করলাম এবং প্রোডাক্ট ডিজাইন করলাম, সবকিছু করলাম, কিন্তু উৎপাদন করলাম না, বিজ্ঞাপন দিলাম না, তা তো হবে না। অর্থাৎ আমাকে সেই উদ্দেশ্য অর্জনের জন্য, উদ্দেশ্য অর্জন মানে মুনাফা অর্জনের জন্য, আমাকে সেই কাজটি বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ প্রয়োগমুখী হতে হবে। অর্থাৎ পুঁথিগত আলোচনার চেয়ে বাস্তবের ব্যবহার অনেক বেশি। আমরা কনফারেন্স রুমে একটা কোম্পানির বিভিন্ন সমস্যা নিয়ে যখন আলোচনা করা হয়, তখন নিশ্চয়ই একটা সলিউশন বা সিদ্ধান্ত আসে যে এখন এই বছরে কি করে একটি কোম্পানি তার বিক্রয়ের পরিমাণ বাড়াতে পারে, ঠিক না? আমরা প্রায় কোকাকোলার বিভিন্ন সময়ে উপহার দিয়ে থাকে, যেমন ঈদের আগে 2 লিটারের কোকাকোলা বা স্প্রাইটের ক্ষেত্রে একটি গ্লাস উপহার দিয়েছিল। তো এগুলো হচ্ছে প্রয়োগমুখিতা, বিক্রি বাড়ানোর জন্য, অর্থাৎ মুনাফা অর্জন। এরকম অনেক ধরনের কৌশল আছে এবং এই উদ্দেশ্য অর্জন অর্থাৎ মুনাফা অর্জন বাজারজাতকরণ নীতি ও কৌশল বাস্তবে প্রয়োগ করতে হবে আসলে। 11 নম্বর কৌশল হচ্ছে মধ্যস্থ কারবারিদের অস্তিত্ব। অস্বীকার করার উপায় নাই, দেয়ার ইজ মিডল ম্যান, অর্থাৎ মধ্যস্বত্বভুক্ত। বাজারজাতকরণ একটা বিশাল একটা প্রসেস। তো এই কার্যক্রমটি সমাধান করতে গেলে আমাদেরকে অনেক সময় বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে মধ্যস্থ কারবারিদের সাহায্য নিতে হয়। সেটা একেবারেই ন্যাচারাল। যেমন কৃষি পণ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষক উৎপাদন করে, ভোক্তা কিনে, মাঝখানে অনেক মধ্যস্থ কারবারি থাকে, যে কারণে একটা কৃষি পণ্যের দাম বেড়ে যায়। কৃষক যে জিনিসটি বিক্রি করে, যে পণ্যটি বিক্রি করে 20 টাকায়, সেটি শহরে এসে দাম হয়ে যায় 50 টাকা, 60 টাকা। সেটা ওই মাঝখানে যারা থাকে তাদের কিছুটা মুনাফার অংশ তারা রেখে দেয়। এটা ডিজার্ভ করা যায়, কিন্তু সেটা ভেরি টাফ। তাহলে মাঝখানে যারা দায়িত্ব পালন করবে তাদের ক্ষেত্রে হয়তো তারা অনেক সময় দ্রুততার সাথে অন্য কেউ করতে পারবে না। সেই জন্যই মধ্যস্থ কারবারিরা অনেক সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজারজাতকরণ বৈশিষ্ট্যের 12 নম্বর পয়েন্টটি হচ্ছে বিনিময় প্রক্রিয়া, এক্সচেঞ্জ। সংজ্ঞায় আছে এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময়। বিনিময় হচ্ছে পণ্যের বিনিময় মূল্য, অর্থাৎ আমি
পণ্য কিনবো, তার বিনিময়ে মূল্য দেব। মূলত এটি একটা বিনিময় প্রক্রিয়া, অর্থাৎ কোনো চাহিদা পূরণ করতে গেলে, পণ্য ক্রয় করতে গেলে আমাকে বিনিময়ের মাধ্যমটা ব্যবহার করতে হবে। তাহলে বিনিময় একটা অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ কাঙ্ক্ষিত পণ্যটি পেতে চাইলে আমাকে মূল্যের বিনিময়, সেটা হতে পারে টাকা, হতে পারে পণ্য, হ্যাঁ, অর্থাৎ বিনিময় কিছু দিয়ে কিছু অর্জন করা, ঠিক না? সেটা টাকার বিনিময়ে পণ্যটা পেতে পারি, ঠিক না? পণ্যের বিনিময়ে পণ্যটা পেতে পারি। এমনকি অনেক সময় আমরা সরকারি কাজের ক্ষেত্রে শ্রমের বিনিময়ে কিছুটা টাকা অর্জন করতে পারি, ঠিক না? শ্রম বিক্রিযোগ্য। বা পণ্য অনেক সময় আমরা লক্ষ্য করি যে পশ্চিমা দেশে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে কয়েকটা ঘন্টা সে ইচ্ছা করলে রেস্টুরেন্টে কাজ করে কিছু সুবিধা পেতেই পারে, কিছু ডলার ইনকাম করতেই পারে, তার বিনিময়ে রেস্টুরেন্ট থেকে সে খাবার খেতেই পারে। সুতরাং আমরা বলতে পারি পণ্যের বিনিময় মূল্য, পণ্যের বিনিময়ে পণ্য, পণ্যের বিনিময়ে শ্রমও হতে পারে, অর্থাৎ বিনিময় একটা চাই, ফ্রি বলে কোনো কথা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানেই সমাপ্তি করছি। নিশ্চয়ই ভবিষ্যতে মার্কেটিং অনুধাবনের অনেকগুলো বিষয় নিয়ে, অনেকগুলো প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।